আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর হিয়ার উই গোটা দেখেছেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। ব্যাপারটা অবশ্য অনুমিত ছিল। গত সপ্তাহে যখন রিয়াল মাদ্রিদ রীতিমতো তাদের স্কাউটিং টিমের একজন মেম্বারকে রিভার প্লেটের ট্রেনিং সেশনে পাঠালো এবং সেখানে রিভার প্লেটের সাথে তিনি একেবারে ডিরেক্টলি আলাপ করলেন, তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছিল যে প্যারিস সেন্ট জার্মের মুখ থেকে শেষ মুহূর্তে গ্রাসটা কেড়ে নেবে রিয়াল। এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ব্যাপারে সেই 2023 সাল থেকে প্রায় 1.5-2 বছর ধরে যে একটা লম্বা সময়ের আর্গুমেন্টের মধ্যে রিয়াল মাদ্রিদ ছিল, সেটা তারা এখানে রিভার প্লেটের দাবিটা অনেকটা মেনে নেবে। অর্থাৎ এখানে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ট্যালেন্টটাকে তারা বড় করে দেখছে, বড় করে দেখে অলরেডি ফেলেছে। ফ্রাঙ্কো মাস্তান্তুনো অল্প কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদের প্লেয়ার হচ্ছেন। 45 মিলিয়ন ইউরো কিংবা ডলারের কথাও বলা হচ্ছে, জানেন ইউরো নাকি ডলার কোন অ্যামাউন্টটা আসলে অ্যাডজাস্টমেন্ট শেষে পে করা হবে। তবে এটা আসলে রিভার প্লেট যা চাচ্ছিল, তাদের ক্লাব ইতিহাসে সম্ভবত সবচেয়ে ব্যয়বহুল সাইনিং, সেই জিনিসটাই কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচ করেছে। এটা নেপথ্য অবশ্য প্যারিস সেন্ট জার্মে যে এক সপ্তাহের মধ্যে ডিলটা একেবারে ফাইনাল করে ফেলছিল, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্যারিস সেন্ট জার্মে যদি ডিলটার এতটা কাছাকাছি না পৌঁছাতো, আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ টাইমিং গেমে ছিল, আরও অনেক সময় নিত। তবে এই মুহূর্তেই ফ্রাঙ্কো মাস্তান্তুনো রিয়াল মাদ্রিদে আসছেন না, এর জন্য অপেক্ষা করতে হবে। ক্লাব বিশ্বকাপে রিভার প্লেট এ প্লেয়ারটাকে চায় এবং হয়তোবা রিয়াল মাদ্রিদ সেটা মেনে নেওয়ার একটা পথে আছে। এবং সব কিছু ঠিক থাকলে এই অগাস্টে, অর্থাৎ মাত্র অল্প কিছুদিন পরে, বিশেষ করে অগাস্টের 14 তারিখে ফ্রাঙ্কো মাস্তান্তুনো যখন 18 বছর বয়সী হবেন, তখন হয়তোবা তাকে একেবারে অফিসিয়ালি রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াডে ঘোষণা করবে। যদিও এটা এই মুহূর্তে পর্যন্ত নিশ্চিত নয় যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো ডিরেক্ট স্কোয়াডটা মেক করবেন, তাকে শুরুতে রিয়াল মাদ্রিদের বি টিম কাস্তিয়াতে ট্রেনিং করবেন, তারপরে রিয়াল মাদ্রিদের মূল স্কোয়াডে আসবেন। তবে সেটা যাই হোক, 17 বছর বয়সী হাইলি ট্যালেন্টেড এই প্লেয়ারটাকে কোচ, অর্থাৎ নতুন কোচ হিসেবে আসা জাভি আলোনসো নিজে কিন্তু পিক করেছেন। কোচের অলরেডি ফেভারিট লিস্টে তিনি কিন্তু আছেন। এটাই প্রমাণ করে যে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর জন্য রিয়াল মাদ্রিদে আসলে সত্যি অর্থে সবচেয়ে বড় একটা অপরচুনিটি অপেক্ষা করছে। আশা করছি অসাধারণ একটা চ্যাপ্টার এটা তার জন্য হবে। তবে একই সঙ্গে এই প্রশ্নটাও চলে আসে যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আসলে কোন প্লেসটা পাবেন, স্পেসিফিক তার পজিশনে তিনি আসলে কতটা গেম টাইম প্রথম সিজন থেকে পাবেন। এখানে কিছুটা হলেও সংশয় আসে। প্রথমত, একজন আর্দা গুলের কিংবা একজন ব্রাহিম ডিয়াজ, এই টাইপের ফুটবলাররা ফ্রাঙ্কো মাস্তান্তুনোর লাইক ফর লাইক প্রোফাইল, সে জিনিসটা বলবো না, তবে একই রকমের স্পেসে খেলেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনো মূলত এমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার যাকে আপনি একেবারে ক্লাসিক্যাল নাম্বার 10 বলতে পারেন, যিনি কিনা রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড এই দুজনের মাঝখানের যে রাইট হাফ স্পেস আছে, সে জায়গাটা অকুপাই করবেন এবং সেখান থেকে পুরো ম্যাচটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। এমন টাইপের পজিশনে, এমন টাইপের মুভমেন্টে আর্দা গুলের এবং ব্রাহিম ডিয়াজকে কিন্তু আপনি অনেক ম্যাচে দেখবেন। কথা হচ্ছে, এই প্লেয়াররা যেহেতু আছেন, মাস্তান্তুনো আসলে সুযোগের জায়গা থেকে আসলে তাকে অপেক্ষা করতে হবে, নাকি শুরু থেকে তার গুরুত্বটা এই প্লেয়ারদের থেকে বাড়তেই থাকবে। এবং ব্রাহিম ডিয়াজ এবং আর্দা গুলের মধ্যে যে কোনো একজন, বিশেষ করে ডিয়াজকে সম্ভবত ক্লাব ছাড়তে হবে, এটা প্রায় কাছাকাছি একটা ইকুয়েশনে চলে এসেছে। আবার আরও একজন আর্জেন্টাইন খুবই ট্যালেন্টেড ফুটবলার নিকো পাজের নামটাও কিন্তু যুক্ত আছে। নিকো পাজ রিয়াল মাদ্রিদে ফিরে আসবেন বা রিয়াল তাকে কোমো থেকে ফিরিয়ে আনবে, যেহেতু তাদের এই প্লেয়ারের ওভারঅল রাইটসের 50% যেহেতু রিয়াল মাদ্রিদ রাখে, সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনাটাই একটা লাইকলি সিচুয়েশন ছিল। কিন্তু ফ্রাঙ্কো মাস্তান্তুনো আসার পরে নিকো পাস সিচুয়েশন থেকে হয়তোবা রিয়াল মাদ্রিদ কিছুটা হলেও পিছিয়ে আসবে, এটাও একটা দেখার মতো ব্যাপার। ফ্রাঙ্কো মাস্তান্তুনোর জন্য তার ওই পজিশনে স্ট্রেট ফরওয়ার্ড জায়গা পাওয়াটা, শুরুতে স্টার্টিং লাইন আপে চলে আসাটা আসলে খুব বেশি লাইকলি হবে না, হয়তোবা অপেক্ষাই করতে হবে। তবে সেটা যাই হোক, ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ক্ষেত্রে আমি একটা কথা এর আগের ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন প্লেয়ার হিসেবে জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন। ক্লিয়ার কাটভাবে স্কালোনির মতো চ্যাম্পিয়ন কোচ এ প্লেয়ারটাকে অ্যাকনলেজ করেছেন। স্কালোনি সাধারণত ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে সময় নেন, মাস্তান্তুনোকে কেন্দ্র করে সময় নেননি। আবার প্যারিস সেন্ট জার্মে এর ডিলটা এ সপ্তাহের মধ্যে ক্লোজ করে ফেলতো। পিএসজি বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ ও প্লেয়ারদের হোল্ড করে, প্যারিস সেন্ট জার্মের মতো একটা দলে আসাটাও তার জন্য নেগেটিভ কোনো কিছু হতো না। একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ট্রফি জয়ী দল যখন এই প্লেয়ারটাকে কেন্দ্র করে এত আগ্রহ দেখাচ্ছে, সেটা একটা বড় রকমের সার্টিফিকেট আসলে কতটা ট্যালেন্টেড তিনি। এখন সে ট্যালেন্টের প্রতি কতটা সুবিচার করতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। ধন্যবাদ সবাইকে।